আলোচনা করছি স্থিতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় এর সেকেন্ড পার্ট নিয়ে। এখানে আলোচনার বিষয়বস্তু হিসেবে প্রথম যে পয়েন্ট উঠে এসেছে তা হলো তড়িৎ ফ্লাক্স। হ্যাঁ, যেটাকে আমরা ফাই দ্বারা চিহ্নিতকরণ করি, তড়িৎ ফ্লাক্সের নোটেশন ফাই। হ্যাঁ, তবে তড়িৎ ফ্লাক্স বুঝতে হলে পাশাপাশি যে জিনিসটা জানা দরকার আমাদের, সেটা হলো ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্র ভেক্টর জিনিসটা কি তা একটু জানার চেষ্টা করি প্রথম। বাস্তবে কোনো তলের ক্ষেত্রফলকে ভেক্টর দ্বারা বা ভেক্টর রাশি দ্বারা ভেক্টর হিসেবে বিবেচনা করা যেতেই পারে। যদি আমি ধরে নেই যে কোনো একটি ক্ষেত্রফল এস বা ক্ষেত্রফলটির মান এখানে এস, হ্যাঁ, ক্ষেত্রফলটির সঙ্গে বা তলটির সঙ্গে লম্ব দিকে যদি কোনো একটা রেখাংশ টেনে দিয়ে তার একটা অভিমুখ দেখিয়ে দিই, তাহলে বিশেষ তীরচিহ্নযুক্ত রেখাংশটি এই ক্ষেত্রফলটির ক্ষেত্র ভেক্টরটিকে নির্দেশ করে, অর্থাৎ এটাই হলো এস ভেক্টর। সাপোজ এখানে যদি রেখাংশটির দৈর্ঘ্য অর্থাৎ ভেক্টরটি ক্ষেত্রফলটির মান যদি হয় এস এবং এই অভিমুখে যদি একক ভেক্টর হয় এন ক্যাপ, তাহলে তুমি লিখতেই পারো এস ভেক্টর ইকুয়ালস টু এস এন ক্যাপ। আমি আবার বলছি, ক্ষেত্র ভেক্টর হলো এমন একটি ভেক্টর যেটা কোনো তলের সঙ্গে লম্ব দিকে বিবেচনা করা হয় এবং তীরচিহ্নযুক্ত রেখাংশটির দৈর্ঘ্য এই ক্ষেত্রফলটির মানটিকে নির্দেশ করে থাকে এবং তীরের অভিমুখ ভেক্টরটির দিকে নির্দেশ করে থাকে। ফিরে আসি তড়িৎ ফ্লাক্সে। তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞায় বলা হয়েছে বা তড়িৎ ফ্লাক্স হিসেবে বলা হয় তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত, যদি কোনো একটা তড়িৎ ক্ষেত্র আমি নিয়ে নিই, ধরে নিচ্ছি এই একটা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো একটি তল আছে বা তলে রাখা আছে। বলা হয়েছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো তলের সঙ্গে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাই, তড়িৎ বলরেখার সংখ্যাকেই বলা হয় ওই তলটির সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স, ফাই বা ডি ফাই। যদি ক্ষেত্রফলটি ক্ষুদ্র নেই তাহলে ডি ফাই, আর ক্ষেত্রফলটি যদি বৃহৎ নেই তাহলে বললো ফাই। হ্যাঁ, পাশাপাশি এটাও জানা উচিত যে তড়িৎ ফ্লাক্স ঘনত্ব, তড়িৎ ফ্লাক্স ঘনত্ব অবশ্যই এর অপর নাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ ই ভেক্টর। হ্যাঁ, এখানে বলি তড়িৎ বলরেখার সংখ্যা ঘনত্বের ডেফিনেশনে যা পেয়েছি, তড়িৎ ফ্লাক্স ঘনত্বের সংজ্ঞা ঠিক অবিকল একই রকমই। অর্থাৎ আমি যদি বলি যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো একটা বিন্দু নেওয়া হলো, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দু নেওয়া হলো, ওই বিন্দুর চারিদিকে যদি একটা একক ক্ষেত্রফল আমি কল্পনা করি, তাহলে ওই একক ক্ষেত্রফলের সঙ্গে জড়িত যে তড়িৎ ফ্লাক্স অর্থাৎ ফাই, সেই একক ক্ষেত্রফলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সকেই বলা হয়েছে ওই বিন্দুতে তড়িৎ ফ্লাক্স ঘনত্ব। অর্থাৎ তড়িৎ ফ্লাক্স ঘনত্বকে যদি আমি লিখি ই দিয়ে, ই সমান সমান, আরও যদি বলি যে না তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো একটি বিন্দু যার চারিদিকে একটা ক্ষেত্রফল কল্পনা করা হলো এস, এবং এই এস ক্ষেত্রফলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স যদি ফাই হয়, তাহলে অবশ্যই বলা যেতে পারে যে তড়িৎ ফ্লাক্স ঘনত্ব ইকুয়ালস টু হবে ফাই বাই এস। অর্থাৎ এস ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স যদি হয় ফাই, তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স অবশ্যই ফাই বাই এস, অর্থাৎ ই ইকুয়ালস টু ফাই বাই এস। সুতরাং এই রাশিমালা থেকে বলা যেতে পারে ফাই ইকুয়ালস টু ইএস। হ্যাঁ, পাশাপাশি এটা বলছি এবার আমি বলছি, ধরে নাও এটাই হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক, ই ভেক্টর। হ্যাঁ, পাশাপাশি এখানে যে ক্ষেত্রটা বিবেচনা করা হলো সেই ক্ষেত্রফলটা যদি ডিএস না হয় বা ডিএস বলি আমি, তাহলে ক্ষেত্র ভেক্টরটির দিক দাঁড়াবে বা ক্ষেত্র ভেক্টরটি দাঁড়াবে হলো তলটির সঙ্গে লম্ব দিকে, যেটা হলো ডিএস ভেক্টর, এবং তার মধ্যবর্তী কোণ সাপোজ থিটা। তাহলে বলা যেতে পারে যে এই তলটির দিকে বলতে ডিএস ক্ষেত্র ভেক্টরটির দিকে ই ভেক্টরটির উপাংশ ভেক্টরটি হবে ই কস থিটা। তাই এই তলটির সঙ্গে জড়িত ফ্লাক্স ডি ফাই এটা সমান সমান হবে
ই ডিএস কস যে বলছি আমি আবার বিষয়টিতে যে এই তড়িৎ ক্ষেত্রে যদি এটা তড়িৎ ক্ষেত্র ভেক্টর ই ভেক্টর হয় আর ক্ষেত্র ভেক্টর ক্ষেত্রফল যদি হয় এস এবং তার ভেক্টরটির দিক যদি হয় এই বরাবর ক্ষেত্র ভেক্টরটির দিক এস ভেক্টর বা ডিএস ভেক্টর যাই বলো না কেন, তবে সেক্ষেত্রে ই ভেক্টর এবং এস ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাই এক্ষেত্রে যদি দাঁড়ায় ফাই ইকুয়ালস টু অনলি ইএস, তাহলে যদি ই ভেক্টর এবং এস ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে বলা যেতে পারে ডি ফাই ইকুয়ালস টু দাঁড়াবে ইএস কস থিটা। থিটা 0 হলে ই আর এস এর মধ্যবর্তী কোণ 0 হলে ইএস বাই ডিএস হবে। ক্ষেত্রফলটি ডিএস কি এস এর এটা কমপ্লিট তোমার ব্যাপার। ক্ষুদ্র ক্ষেত্র হলে ডিএস, বৃহৎ ক্ষেত্র হলে এস। হ্যাঁ, তবে যদি কোনো বৃহৎ ক্ষেত্রকে ক্ষুদ্র ক্ষেত্রের সমষ্টি হিসেবে ধরি, সেক্ষেত্রে ওই তলটির সমগ্র তলটির সঙ্গে জড়িত ফ্লাক্সের মান হবে ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ইডিএস কস থিটা। হ্যাঁ, সুতরাং ভেক্টর বীজগণিত অনুযায়ী বলা যেতে পারে যে ডি ফাই সমান সমান ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। এই একখানা রাশিমালা যেখানে আবার দেখা গেল যে দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি, তাই এখানে ডট প্রোডাক্ট আবার ইউজ করা যেতে পারে। হ্যাঁ, নেক্সট আসি তড়িৎ ফ্লাক্সের প্রকারভেদ নিয়ে। তাহলে আমি বলেছি যে তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়ালস টু বা ডি ফাই ইকুয়ালস টু ই ভেক্টর ডট ডিএস ভেক্টর বা ইডিএস কস থিটা। আর সেটাই যদি সমগ্র তলের সঙ্গে জড়িত ফ্লাক্স হয়, সাপোজ কোনো তড়িৎ ক্ষেত্রে অবস্থিত এই একটি তল, যে তলের ক্ষুদ্র ক্ষেত্র এটা হলো ডিএস, ডিএস ক্ষেত্রটির ক্ষেত্র ভেক্টরটি যদি হয় এটা ডিএস ভেক্টর, এবং সেই স্থানে তড়িৎ ক্ষেত্র ভেক্টর অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ভেক্টর যদি হয় এটা, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে তুমি বলবে যে না ডিএস ইকুয়ালস সরি এই তলটির সঙ্গে জড়িত ফ্লাক্স ডি ফাই ইকুয়ালস টু ই ভেক্টর ডট ডিএস ভেক্টর অথবা ইডিএস কস থিটা। সুতরাং এই যে সমগ্র তলটি আমি কল্পনা করেছি যার ক্ষুদ্র অংশ এখানে ডিএস, তাহলে এই সমগ্র তলটির সঙ্গে জড়িত ফ্লাক্স হবে এই অসংখ্য এই যে ডিফাই 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 এর সমষ্টি অর্থাৎ সামেশন অফ ডিফাই। অর্থাৎ এই সমগ্র তলটির সঙ্গে জড়িত ফ্লাক্স যেহেতু এখানে তলটি কন্টিনিউয়াসলি আছে, তাই সমগ্র তলটির সঙ্গে জড়িত ফ্লাক্স আমরা লিখতে পারি ফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিএস ইন্টিগ্রেশন অফ ডিফাই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। এই হলো তড়িৎ ফ্লাক্সের জেনারেল রাশিমালা। হ্যাঁ, প্রকারভেদ আলোচনা করতে গিয়ে বলছি যে যদি এমনটা হয় যে তড়িৎ ফ্লাক্স গণনার ক্ষেত্রে ই ভেক্টর তড়িৎ ফ্লাক্স গণনার ক্ষেত্রে ই ভেক্টর এবং ডিএস ভেক্টর, সাপোজ এই হলো আমাদের একটা তল, তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো একটি তল হলো এই তলটি, যার ক্ষেত্র ভেক্টরটির দিক এই বরাবর এবং ওই স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের দিক একই অভিমুখে আছে, তবে সেক্ষেত্রে ই ভেক্টর এবং এস ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি। অর্থাৎ এই তলটির সঙ্গে জড়িত ফ্লাক্স যদি আমি ধরে নিই ফাই, তখন তুমি বলবে এই তলটির সঙ্গে জড়িত ফ্লাক্স হবে ফাই ইকুয়ালস টু ইএস কস 0 অর্থাৎ প্লাস কস 0 ডিগ্রি, অর্থাৎ ফাই ইকুয়ালস টু প্লাস ইএস। এই যে ফাই, এই ফাইটাকে আমরা বলছি পজিটিভ ফাই। অর্থাৎ যদি কোনো তল থেকে বলরেখা নির্গত হয়, তল থেকে বলরেখা যদি বহির্মুখী হয়, ঠিক আছে, তবে সেক্ষেত্রে ওই তলটির সঙ্গে জড়িত ফ্লাক্স ফাই পজিটিভ হবে। কিন্তু বিপরীত ক্রমে যদি বলি যে এই একটি তল, যে তলে তড়িৎ বলরেখা প্রবেশ করে বেরিয়ে যাচ্ছে তলটি থেকে, এবং এই তলটির ক্ষেত্র ভেক্টরটির দিক এই বরাবর, তবে এই তলটির ক্ষেত্রে ই ভেক্টর এবং এস ভেক্টরের মধ্যবর্তী কোণ দাঁড়াবে 180 ডিগ্রি, অর্থাৎ
জড়িত ফ্লাক্স হবে ফাই ইকুয়ালস টু ইএস কস 180 মাইনাস ইএস, এটা হলো নেগেটিভ ফাই। অর্থাৎ তড়িৎ ফ্লাক্স দুই ধরনের, ধনাত্মক তড়িৎ ফ্লাক্স ও ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। ধনাত্মক তড়িৎ ফ্লাক্স তবেই বলবো যদি তড়িৎ ফ্লাক্স কোনো তল থেকে বহির্মুখী হয়, অর্থাৎ তলের ক্ষেত্র ভেক্টরের দিক এবং ক্ষেত্র প্রাবল্যের দিক একমুখী হয়, তখন সেই ফ্লাক্সটিকে বলছে ধনাত্মক ফ্লাক্স। আর যদি কোনো তলের তড়িৎ বলরেখা অন্তর্মুখী হয়, অর্থাৎ তলে প্রবেশ করে, তবে সেই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স হবে ঋণাত্মক, অর্থাৎ ফাই হবে নেগেটিভ ফাই। নেক্সট আলোচনা করছি ফাইয়ের একক ও মাত্রা নিয়ে। ফাইয়ের একক ও মাত্রা। যাই হোক, ফাই ইকুয়ালস টু ইএস কস থিটা হোক আর ইডিএস কস থিটাই হোক, আলটিমেট কোনো তলের সঙ্গে জড়িত ফ্লাক্সের গণনায় ফাই দুটি রাশির উপর নির্ভরশীল, ই ডিএস এবং কস থিটা যে রাশিটি আছে সেটা একটি চলরাশি হলেও এটি একটি মাত্রাহীন এবং ডাইমেনশনলেস, মাত্রাহীন এবং এককহীন রাশি। তাই আমি যদি বলি যে ফাইয়ের একক কী, তাহলে ফাইয়ের একক দাঁড়াবে হলো ফাই ইকুয়ালস টু ইএস কস থিটা থেকে বলাই যায় যে ফাইয়ের একক যদি এসআই দিয়ে বলি, হ্যাঁ ফাই ইকুয়ালস টু ইএস কস থিটা, তার মধ্যে কস থিটা একটি এককহীন রাশি, ই এর একক নিউটন পার কুলম আর ক্ষেত্রফল তো মিটার স্কোয়ার, অর্থাৎ নিউটন কুলম ইনভার্স মিটার স্কোয়ার। হ্যাঁ, পাশাপাশি আমি যদি বলি যে না, নিউটন পার কুলমকে আমি জানিয়েছিলাম ভোল্ট পার মিটার হিসেবে লেখা যায়, তাই ভোল্ট পার মিটার ইন্টু মিটার স্কোয়ার, অর্থাৎ নিউটন কুলম ইনভার্স ইন্টু মিটার স্কোয়ারকে আমরা ভোল্ট ইন্টু মিটার হিসেবেও বলতে পারি। অর্থাৎ তড়িৎ ফ্লাক্সের এসআই একক নিউটন কুলম ইনভার্স মিটার স্কোয়ার অথবা ভোল্ট ইন্টু মিটার। নেক্সট আসছে ডাইমেনশন অফ ফাই। হ্যাঁ, ডাইমেনশন অফ ফাই ইকুয়ালস টু দাঁড়াবে ডাইমেনশন অফ ই ইন্টু ডাইমেনশন অফ এস, ডাইমেনশন অফ ই ইন্টু ডাইমেনশন অফ এস। ডাইমেনশন অফ ই হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমি অলরেডি বলেছিলাম যে এফ ইকুয়ালস টু কিউই, সুতরাং ওখান থেকে বলা যেতে পারে ই ইকুয়ালস টু এফ বাই কিউ। অর্থাৎ ই এর মাত্রা কি, সেটা হলো বলের মাত্রা বাই আধানের মাত্রা, যেখানে বলের মাত্রা এম এল টি ইনভার্স টু বাই আইটি, তাহলে ডাইমেনশন অফ ই হলো এম এল টি ইনভার্স টু বাই আইটি ইন্টু ডাইমেনশন অফ এস হলো এল স্কোয়ার, অর্থাৎ মাত্রাটা দাঁড়াবে এখানে এম এল কিউব টি ইনভার্স 3 আই ইনভার্স। এই হলো ফাইয়ের মাত্রা। যে এই গেল আমাদের তড়িৎ ফ্লাক্স সম্পর্কিত প্রাথমিক বিষয়গুলো। হ্যাঁ, আসছে আমি চ্যাপ্টারের দ্বিতীয় পয়েন্টকে নিয়ে আলোচনায়। দ্বিতীয় পয়েন্ট ছিল গাউসের উপপাদ্য, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যাঁ, তড়িৎ ফ্লাক্সের গণনায় গাউস যে উপপাদ্যের বিবৃতি দিয়েছে তাতে বলেছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো বদ্ধতলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধতল দ্বারা পরিবেষ্টিত যে আধানটা হবে তার 1/ε গুণে সমান হয়। অর্থাৎ গাউসের উপপাদ্যের বিবৃতি অনুযায়ী যদি আমি ধরে নেই কোনো একটা বদ্ধতল, এই একটা বদ্ধতল, এই বদ্ধতলটি কিউ পরিমাণ আধানকে পরিবেষ্টন করে আছে, ধরুন না ধনাত্মক কিউ পরিমাণ আধানকে বেষ্টন করে আছে। হ্যাঁ, এই তলের যদি একটা ক্ষুদ্র অংশ আমি ডিএসকে বিবেচনা করি, সমগ্র তলের ক্ষেত্রফল এস, আমি তার একটা ক্ষুদ্র ক্ষেত্র কেটে নিয়েছি যার ক্ষেত্রের পরিমাণটা হলো ডিএস। হ্যাঁ, যদি এই ক্ষুদ্র ক্ষেত্রটির এই স্থানে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটি হয় ই ভেক্টর, হয়তো এটা হলো ডিএস ভেক্টর,
তাতে বলাই যায় যে এই ক্ষুদ্র ক্ষেত্রটির সঙ্গে জড়িত ফ্লাক্স, এই ক্ষুদ্র ক্ষেত্রটির সঙ্গে জড়িত ফ্লাক্স ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, যেখানে থিটাটা হলো ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ ডিএস কস থিটাতে। তাহলে এই যে ক্ষুদ্র ক্ষেত্রের সঙ্গে জড়িত ফ্লাক্স যদি হয় ফাই ডি ফাই, তাহলে ডি ফাই ডি ফাই ডি ফাই এই সমগ্র তলের সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স হবে ফাই, সেটাই সমান সমান হবে ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। কারণ এই তলটির সঙ্গে জড়িত ফ্লাক্স ডি ফাই যদি হয় ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, তাহলে সমগ্র তলের সঙ্গে জড়িত ফ্লাক্স আমি লিখতেই পারি ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। হ্যাঁ, যেহেতু এখানে সমগ্র তলটি একটি বদ্ধ তল, তাই বিশেষ ইন্টিগ্রেশনটিকে আমরা লিখতেই পারি ক্লোজড সারফেস ইন্টিগ্রাল, অর্থাৎ বদ্ধ ক্ষেত্র সমাকল। বলেছে এই ফ্লাক্সের মান বদ্ধ তল দ্বারা পরিবেষ্টিত যে আধান হবে কিউ তার 1/ε গুণের সমান হয়। এই হলো গাউসের উপপাদ্যের বিবৃতির গাণিতিক রূপ। হ্যাঁ, তবে আমরা পাশাপাশি এই যে ইন্টিগ্রাল যে রেজাল্ট এখানে আমি দেখেছি বা দেখিয়েছি ইন্টিগ্রেশন অফ ক্লোজড ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এটাকে আমরা ভাষায় এইভাবে লিখতে পারি, এটা তড়িৎ ক্ষেত্র ভেক্টর অর্থাৎ ই ভেক্টরটির বদ্ধ ক্ষেত্র সমাকল। তাই কেউ যদি গাউসের উপপাদ্যের বিবৃতি এইভাবেও দেয় যে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটির বদ্ধ ক্ষেত্র সমাকলের মান ওই বদ্ধ ক্ষেত্রফলটির দ্বারা বা বদ্ধ তলটির দ্বারা পরিবেষ্টিত আধানের 1/ε গুণের সমান হয়, তাতেও কোনো ভুল নেই। এটা গাউসের উপপাদ্যের কথা। আমি আবার বলছি, গাউসের উপপাদ্য বলেছে তড়িৎ ক্ষেত্রে কোনো একটি বদ্ধ তল বিবেচনা করলে ওই বদ্ধ তলটির সঙ্গে যে পরিমাণ তড়িৎ ফ্লাক্স জড়িয়ে থাকে সেটার কিছুই নয়, ওই বদ্ধ তলটি দ্বারা যে আধান পরিবেষ্টন করে থাকবে সেই আধানের 1/ε গুণের সমান হয়, যেখানে এপসাইলন হলো মাধ্যমটি তড়িৎ ভেদ্যতা। হ্যাঁ, যদি শূন্য মাধ্যম হয় তাহলে এপসাইলন নট। হ্যাঁ, উপপাদ্যটি আদৌ সত্য কিনা সেটা পরে যাচাই করছি, কিন্তু তার আগে গাউসের উপপাদ্যকে স্বীকার করে নিয়ে, যদি আমরা স্বীকার করে নিই যে গাউসের উপপাদ্যটি সঠিক, তাহলে স্বীকার করে নিয়ে বেশ কিছু প্রয়োগ আমরা ভাবতেই পারি। যেমন আমি যদি বলি যে ধরে নাও একটা ঘনকাকৃতি বদ্ধতল, হ্যাঁ হতেই পারে বদ্ধতলটি বাস্তব অথবা কাল্পনিক, দুটোই সম্ভব। একটা ঘনকাকৃতি বদ্ধতল সেই কিউ পরিমাণ আধানকে বেষ্টন করে আছে, যেখানে কিউ পরিমাণ আধানটি তার ভিতরে অবস্থিত। তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী যদি বলা হয় যে না এই ক্ষেত্রে এই গাউসীয় তল অর্থাৎ আমি যে বলছি এখানে ঘনকাকৃতি তল, এই ঘনকাকৃতি তলটির সঙ্গে জড়িত মোট ফ্লাক্সের মান কত হবে, তাহলে আমরা বলবো এই ক্ষেত্রে জড়িত ফ্লাক্স হবে ফাই ইকুয়ালস টু বদ্ধ তল দ্বারা পরিবেষ্টিত আধান ইন্টু 1/ε, অর্থাৎ কিউ/ε এর সমান। হ্যাঁ, এখানে তলটির চেহারা যাই হোক না কেন, তলটি গোলাকার হোক, তলটি ঘনকাকৃতি হোক, আয়তঘনাকৃতি হোক, যাই হোক না কেন, তলটি কোনো ফ্যাক্টর নয়। হ্যাঁ, কোশ্চেনে টেনশন দেওয়ার জন্য অনেক সময় বলতেই পারে যে স্মল এল দৈর্ঘ্যের ভাববিষ্ট একটি ঘনকাকৃতি তল কি পরিমাণ আধানকে বেষ্টন করে আছে, এক্ষেত্রে জড়িত ফ্লাক্স কত হবে, এগুলো কোনো ফ্যাক্টর নয়। এখানে ঘনকাকৃতি তলটি আকারে ছোট হোক বা বড় হোক, এখানে মোট জড়িত ফ্লাক্সের মান সর্বদাই কিউ/ε হবে। সুতরাং বাহুর দৈর্ঘ্য দেওয়া না দেওয়া এটা কোনো ফ্যাক্টর নয়। আরও বলছি, যদি এমনটা ভাবা হয় যে না আধানটি এই যে ঘনকাকৃতি তলটি নিয়েছি, হ্যাঁ আমি আবার বলছি যে এখানে বাহুর দৈর্ঘ্য কোনো ফ্যাক্টর নয়, বাহুর দৈর্ঘ্য যাই হোক না কেন বদ্ধ তলটির সঙ্গে জড়িত মোট ফ্লাক্সের মান ফাই ইকুয়ালস টু কিউ/ε হবে গাউসের উপপাদ্য অনুসারে। গাউসকে যদি ফলো করি, গাউস বলেছে কোনো বদ্ধ তল দ্বারা পরিবেষ্টিত আধানের 1/ε গুণই হলো ওই বদ্ধ তলের সঙ্গে জড়িত মোট ফ্লাক্সের মান। হ্যাঁ, তবে এই আধানটি যদি ঘনকাকৃতি এই বদ্ধতলটির অভ্যন্তরস্থ না হয়ে পৃষ্ঠস্থ হয়, যদি পৃষ্ঠে অবস্থান করে, তখন সেই ক্ষেত্রে কিউ পৃষ্ঠে অবস্থান করলে এই বদ্ধতলটির সঙ্গে জড়িত ফ্লাক্স ফাই ইকুয়ালস টু দাঁড়াবে, হ্যাঁ এখানে যেহেতু বদ্ধতলটির দ্বারা পরিবেষ্টিত আধান হবে, অর্থাৎ আমি যদি বলি যে না আধানটি একটি গোলাকাকৃতি আধান, তাহলে এই আধানটি পৃষ্ঠে অবস্থান করলে তলটির এই পৃষ্ঠতলটির
ভিতরের দিকে অবস্থান করবে Q/2 অংশ আধান এবং বাইরের দিকে অবস্থান করবে Q/2, তাই বদ্ধতলটি দ্বারা পরিবেষ্টিত আধান হবে Q/2 এবং আধান দ্বারা পরিবেষ্টিত আধানের 1/ε গুণ এটাই হলো ফ্লাক্সের মান, অর্থাৎ ফাই ইকুয়ালস টু দাঁড়াবে Q/2ε। হ্যাঁ, জেনে রাখা উচিত এটাও, যদি আধানটি পৃষ্ঠতলে অবস্থান না করে আধানটি এই ঘনকাকৃতি তলটির বদ্ধতলটির একটি শীর্ষবিন্দুতে অবস্থান করে কর্নারে, তবে সেই ক্ষেত্রে এই তলটির দ্বারা পরিবেষ্টিত আধান হবে Q/8, অর্থাৎ 8/1 একটু ভালো করে ভেবে দেখো যে যদি চারপাশ থেকে এরকম 4টা ঘনকাকৃতি তলের কথা ভাবি আমি, তবেই এই পরিবেষ্টিত আধানটির মাত্র অর্ধেকটা ঢেকে রাখে। স্বাভাবিকভাবে ঘনকাকৃতি একটি ঘনক এই আধানটির Q/8 অংশকে ঢেকে রাখতে সক্ষম হয়। তাই স্বাভাবিকভাবে বলা যেতে পারে এই ক্ষেত্রে যদি আধানটি শীর্ষবিন্দুতে অবস্থান করে, কি পরিমাণ আধান শীর্ষবিন্দুতে অবস্থান করে, তবে তলটির সঙ্গে জড়িত ফ্লাক্স হবে ফাই ইকুয়ালস টু Q/8ε। হ্যাঁ, পাশাপাশি এটাও জানিয়ে রাখছি, আধানটি অন্তঃস্থ হলে যদি ঘনকাকৃতি তলটির সঙ্গে জড়িত ফ্লাক্স হয় ফাই ইকুয়ালস টু Q/ε, তবে এই বদ্ধতলটির জাস্ট ঘনকাকৃতি তলটির একটি তলের সঙ্গে জড়িত ফ্লাক্সের মান হবে 6/1, অর্থাৎ তখন একটি তলের সঙ্গে জড়িত ফ্লাক্সের মান দাঁড়াবে Q/6ε। যদি সমগ্র তলটির সঙ্গে জড়িত ফ্লাক্স হয় ফাই, তবে একটি তলের সঙ্গে জড়িত ফ্লাক্স হবে 5/6। ঠিক অনুরূপে এখানেও একইভাবে চিন্তা করা যেতে পারে, এখানেও একইভাবে চিন্তা করা যেতে পারে। হ্যাঁ, যদি এমনটা হবে এবার যে গাউসের উপপাদ্যের অ্যাপ্লিকেশন থেকেই যে একটা ঘনকাকৃতি তল বদ্ধতল সে একটি দ্বিমেরুকে বেষ্টন করে আছে +Q - Q, তবে এই তলটির সঙ্গে জড়িত ফ্লাক্সের মান কত হবে? এই তলটির সঙ্গে জড়িত ফ্লাক্সের মান, এখানে আধানটি কোথায় অবস্থান করলো, কোন অন্তঃস্থ হলেই হলো, আধানটি কোন বিন্দুতে অবস্থান করলো, অন্তঃস্থ কোন দিকে আছে বা কোন এদিকে, এগুলো ভাবার কিছু নেই। এখানে এই তলটির সঙ্গে জড়িত ফ্লাক্স হবে ফাই ইকুয়ালস টু 0, কারণ এক্ষেত্রে বদ্ধতলটি দ্বারা পরিবেষ্টিত মোট আধানের পরিমাণ +Q - Q মিলে মোট আধানের পরিমাণ 0, Q/ε, অর্থাৎ 0/ε ইকুয়ালস টু 0। তাই বলা যেতে পারে কোনো বদ্ধতল যদি অসংখ্য দ্বিমেরুকে বেষ্টন করে থাকে তাহলেও ওই তলটির সঙ্গে জড়িত ফ্লাক্স হবে 0। আর সেটা যদি থিওরিটিক্যালি ভাবি, তাহলে এই তলটির সঙ্গে +Q আধান থেকে নির্গত বলরেখাগুলি সেটা হবে বহির্মুখী, আবার -Q থেকে নির্গত -Q বলরেখাগুলি হবে অন্তর্মুখী। হ্যাঁ, আমরা জানি বহির্মুখী ফ্লাক্স ধনাত্মক, অন্তর্মুখী ফ্লাক্স ঋণাত্মক। ওভারঅল এই ক্ষেত্রে বলা যেতে পারে মোট তড়িৎ ফ্লাক্সের মান হবে ইকুয়ালস টু 0। এই হলো গাউসের উপপাদ্যের সরাসরি কিছু প্রয়োগ। হ্যাঁ, আমি আসছি আবার গাউসের উপপাদ্যের সত্যতা যাচাইয়ে, অর্থাৎ গাউসের উপপাদ্যের প্রতিষ্ঠাতে। ধরে নিলাম এই একটা বদ্ধতল, বদ্ধতলটি Q পরিমাণ আধানকে বেষ্টন করে আছে। বিন্দু আধানটি থেকে R দূরত্বে বদ্ধতলটির উপর একটি ক্ষুদ্র ক্ষেত্র আমি ds কে বিবেচনা করলাম। যদি এই +Q বিন্দু আধান থেকে R দূরত্বে অবস্থিত এই যে ds ক্ষেত্রটা বিবেচনা করা হলো, সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দিক যদি দেখি, অর্থাৎ ই ভেক্টরের দিক, সেটা হবে এই বরাবর, এটা হলো ই ভেক্টরের দিক। আর পাশাপাশি এই ক্ষুদ্র ক্ষেত্রটি ds যদি হয়, তার ক্ষেত্র ভেক্টরটি হবে তার সঙ্গে লম্ব দিকে, ধরুন এটা হলো ds ভেক্টর, এর মধ্যবর্তী কোণ, এই কোণটা হলো থিটা। হ্যাঁ, সুতরাং বলা যেতে পারে এখানে এই ক্ষুদ্র ক্ষেত্র ds এর সঙ্গে জড়িত ফ্লাক্স dϕ ইকুয়ালস টু EDS cos থিটা বা ই ভেক্টর ডট ds ভেক্টর। হ্যাঁ, dϕ ইকুয়ালস টু ই ভেক্টর ডট ds ভেক্টর
এটাই সমান সমান হলো ডি ফাই ইকুয়ালস টু ইডিএস কস থিটা। কুলম্বের সূত্রানুসারে আমরা পেয়েছি কোনো একটা বিন্দু আধান কিউ, তার থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দু, হ্যাঁ যদি ক্ষেত্রটাকে আমি ডিএস হিসাবে নিই তাহলে ডিএসটাকে একটা বিন্দু সদৃশ ক্ষুদ্র ক্ষেত্র ভাবা যেতে পারে। তাহলে এই বিন্দু আধান কিউ থেকে আর দূরত্বে অবস্থিত কোনো একটি বিন্দুতে প্রাবল্যের মান আমরা পেয়েছিলাম অলরেডি কিউ বাই আর স্কোয়ার হয়। তাই বলা যেতে পারে যদি ডিএস খুব ক্ষুদ্র ক্ষেত্র হয় তাহলে এই তলের উপরিস্থিত প্রত্যেকটা বিন্দুতেই এই বিন্দু আধান থেকে আর দূরত্বে এই বিন্দুতে প্রাবল্য হবে কিউ বাই আর স্কোয়ার, অর্থাৎ 1/4 এপসাইলন, অর্থাৎ ই ইকুয়ালস টু দাঁড়াবে 1/4 এপসাইলন ইন্টু কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিএস কস থিটা। সুতরাং বলাই যাচ্ছে কিউ বাই 4 এপসাইলন ইন্টু ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। হ্যাঁ, এখানে আমাদের একটা ঘনকোণের ধারণা আসা উচিত। ঘনকোণ জিনিসটা কি আশা করি আমরা কম বেশি জানি, না জানলে আমি আবার জানিয়ে দিচ্ছি। ঘনকোণ একটি ত্রিমাত্রিক কোণ, এবং এই ধারণায় বলেছি যে যদি ভাবা হয় এমন একটি তল, ধরে নাও কোনো একটি তল, এটা কোনো একটি বিন্দুতে কত কোণ উৎপন্ন করলো, এই যে কোণটা, এটা গোলাকৃতি অর্থাৎ শঙ্কুর মাথায় যে কোণটার সৃষ্টি হলো, এই কোণটা হলো ঘনকোণ। হ্যাঁ, ক্ষেত্রটা যদি ডিএস হয় তাহলে এখানে উৎপন্ন ঘনকোণটির পরিমাণও খুবই সামান্য হবে, সেটা ডি ওমেগা, ঘনকোণকে ওমেগা দিয়ে লেখা হয়ে থাকে। হ্যাঁ, ক্ষুদ্র ঘনকোণটিকে আমরা ডি ওমেগা লিখতেই পারি। হ্যাঁ, ঘনকোণের হিসাবে একক ঘনকোণ অর্থাৎ স্টেরেডিয়ানের ডেফিনেশন দিতে গিয়ে আমরা বলি যে কোনো বিন্দু থেকে আর দূরত্ব অবস্থিত যদি একটা ক্ষুদ্র ক্ষেত্র আমি ডিএস নেই, তবে এই ক্ষেত্রফলটি এই বিন্দুতে যে কোণটি উৎপন্ন করলো তার গণনা আমরা করব কীভাবে, বা আমরা একক ঘনকোণের সংজ্ঞা দিই কীভাবে। একক ঘনকোণের সংজ্ঞা হিসেবে বলা হয়েছে যে কোনো বিন্দু থেকে কোনো তলের দূরত্ব যা অর্থাৎ কোনো তলের লম্ব দূরত্ব যা হয়, ওই দূরত্বের বর্গের সমান ক্ষেত্রফলটি ওই বিন্দুতে যে কোণটি উৎপন্ন করে তাকে বলে একক ঘনকোণ। আবার বলছি, কোনো বিন্দুতে কোনো একটি তোয়াল যে কোণ উৎপন্ন করে সেটাকে একক ঘনকোণ তখনই বলা যাবে যে ওই বিন্দু থেকে যে দূরত্বে অবস্থিত তলটি, সেই তলের বর্গের সমান যদি হয় ক্ষেত্রফলটির মান, তবে উৎপন্ন কোণটি হবে একক ঘনকোণ। অর্থাৎ একক ঘনকোণের সংজ্ঞা অনুসারে আর স্কোয়ার বাই আর স্কোয়ার, ক্ষেত্রফল বাই দূরত্বের স্কোয়ার, এটা হবে ঘনকোণের রাশিমালা। ক্ষেত্রফল বাই দূরত্বের স্কোয়ার। হ্যাঁ, এখানে ক্ষেত্রফল যদি কথার কথা ধরি আমি ডিএস বাই এস, তাহলে ক্ষেত্রফল বাই আর স্কোয়ার এটাই হলো ঘনকোণ। হ্যাঁ, যদি ক্ষেত্রফলটির মান এই বিন্দু থেকে যে বিন্দুতে কোণটি উৎপন্ন করেছে তার থেকে যে তলটির যে লম্ব দূরত্ব তার বর্গের সমান হয়, অর্থাৎ ডিএস যদি আর স্কোয়ারের সমান হয়, তবে আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়ালস টু হবে ঘনকোণ ইকুয়ালস টু 1। এই 1 ঘনকোণ, এটাকে আমরা বলেছি 1 স্টেরেডিয়ান। ঠিক ঘনকোণের এই ধারণা থেকেই বলা যেতে পারে, যদি ধরে নেওয়া হয় যে একটি গোলাকার তল বা একটি গোলীয় তল, তার কেন্দ্রবিন্দুতে কত কোণ উৎপন্ন করেছে। হ্যাঁ, এক্ষেত্রে যদি আমি গোলকটির একটি ক্ষুদ্র ক্ষেত্র ডিএস নেই, তাহলে এই ডিএস ক্ষেত্রটির কেন্দ্রে যে কোণটি উৎপন্ন করেছে গোলকটির কেন্দ্রে, সেটা বলা যেতে পারে গোলকটির ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই দূরত্ব হবে আর ক্ষেত্রফলটা যদি ডিএস হয় তাহলে এখানে তুমি বলতে পারো এই ক্ষুদ্র কোণটি হবে ডি ওমেগা ইকুয়ালস টু ডিএস বাই আর স্কোয়ার। সুতরাং এইভাবে যদি ডি ওমেগা আর টু যদি ক্ষুদ্র ক্ষেত্র এখানে নেই, সেটা হবে ডিএস বাই আর স্কোয়ার। এখান থেকে যদি নেই তাহলে ডিএস বাই আর স্কোয়ার। অর্থাৎ এইভাবে সমগ্র ক্ষুদ্র ক্ষেত্র ক্ষেত্রগুলি এই যে কেন্দ্রবিন্দুতে যে মোট কোণটি উৎপন্ন করলো সেটা হবে গোলীয় কোণ। এরকম একটা গোলীয় কোণের সৃষ্টি হবে। এই গোলীয় কোণটি হবে ওমেগা ইকুয়ালস টু মোট ক্ষেত্রফল বাই আর স্কোয়ার, অর্থাৎ 4 পাই আর স্কোয়ার বাই আর স্কোয়ার। আর স্কোয়ার কেটে গিয়ে দাঁড়াবে 4 পাই। অর্থাৎ একটি গোলীয় তল বা একটি বদ্ধ তল তার কেন্দ্রবিন্দুতে বা কোনো একটি বিন্দুতে, তার অভ্যন্তরে থাকা কোনো একটি বিন্দুতে 4 পাই ঘনকোণের সৃষ্টি করে। এই ইনফরমেশন জেনে রাখা উচিত।
হ্যাঁ, আমি এই ধারণা থেকে এবার এখানে আসি। এখানে যে ক্ষুদ্র ক্ষেত্রটি আমি বিবেচনা করেছি ডিএস, সেই ক্ষুদ্র ক্ষেত্রটির থেকে কিউ বিন্দুতে যদি আমি একটি শঙ্কু চিত্র অঙ্কন করে নেই, তাহলে দেখে নাও এখানে এই ক্ষুদ্র তলটি ডিএস এর সঙ্গে আর দূরত্বটি লম্ব নেই, বরং ডিএস এর যে উপাংশটি ডিএস কস্তিরা আছে, মানে এখানে যেমন আর যদি আমি দূরত্ব হিসেবে ভাবি, তাহলে ডিএস ভেক্টরটি এবং আর ভেক্টরটি আর এর দিক এবং ডিএস ভেক্টরের দিক এটা একমুখী দিক। কিন্তু এখানে দেখো, এখানে আর এর দিক এটা, কিন্তু ডিএস এর দিক এই বরাবর। তাই ডিএস এর যদি একটি উপাংশ আমি এইদিকে তৈরি করি ডিএস কস্তিটা, সেই ডিএস কস্তিটা এবং আর এটা হবে একমুখী। অর্থাৎ এই ক্ষেত্রে এই তলটি এই বিন্দুতে যে কোণটি উৎপন্ন করবে সেটা যদি আমি ডি ওমেগা হিসেবে ধরি, এই যে এই কোণটা ডি ওমেগা, তাহলে ডি ওমেগা ইকুয়ালস টু দাঁড়াবে ডিএস কস থ্রি বাই আর স্কোয়ার। অর্থাৎ এখানে ডিএস কস থ্রি বাই আর স্কোয়ারের পরিবর্তে তুমি লিখতে পারো ঘনকোণের কনসেপ্ট থেকে এটা ইকুয়ালস টু ডি ওমেগা। তাহলে ক্ষুদ্র ক্ষেত্রটির সঙ্গে জড়িত ফ্লাক্সের মান যদি হয় ডি ফাই ইকুয়ালস টু কিউ বাই 4πε ইন্টু ডি ওমেগা, তাহলে এখন বলা যেতে পারে যে এইভাবে যদি অসংখ্য ক্ষুদ্র ক্ষেত্রের সমষ্টি হিসেবে ধরে নেওয়া হয় যে ক্ষুদ্র ক্ষেত্রগুলির সঙ্গে জড়িত ফ্লাক্সের মান কত কত আছে, তাহলে এই বদ্ধতলটির সঙ্গে জড়িত মোট ফ্লাক্স হবে ওই ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফলের সঙ্গে জড়িত ফ্লাক্সের সমষ্টি, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ডি ফাই। হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ ডি ফাই অর্থাৎ ফাই, সেটাই হবে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডি ফাই ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, আর সেটাই দাঁড়াবে ক্লোজ ইন্টিগ্রেশন অফ কিউ বাই 4πε, মানে এই জিনিসটা ডি ওমেগা। হ্যাঁ, যেহেতু কিউ বাই 4πε কনস্ট্যান্ট বেরিয়ে গেল, অর্থাৎ দাঁড়ালো হলো ক্লোজ ইন্টিগ্রেশন ডি ওমেগা। ক্লোজ ইন্টিগ্রেশন ডি ওমেগা বলতেই আমি বলছি এই ক্ষুদ্র ক্ষেত্রটি যদি ডি ওমেগা উৎপন্ন করে, আবার একটা ক্ষুদ্র ক্ষেত্র সে একটা ডি ওমেগা উৎপন্ন করলো, ক্ষুদ্র ক্ষেত্র সে একটা ডি ওমেগা উৎপন্ন করলো, এখান থেকে একটা ক্ষুদ্র ক্ষেত্র সে একটা ডি ওমেগা উৎপন্ন করলো, এইভাবে গোটা তলটি এই বিন্দুতে এরকম একটা গলীয় কোণেরই সৃষ্টি করবে। অর্থাৎ একটা গলীয় কোণ যার মান হবে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা, সেটার মান হবে 4π, যেটা এই কনসেপ্ট থেকে পেয়েছি। 4π কেটে গেল, অর্থাৎ দাঁড়ালো কিউ বাই এপসাইলন। সুতরাং গাউসের উপপাদ্য অনুসারে আমরা যা পেয়েছি যে একটি বদ্ধতল তার অভ্যন্তরে থাকা কোনো একটি বিন্দুতে যদি কিউ আধান রাখি আমি, তাহলে সেই কিউ আধানের জন্য ওই তলটির সঙ্গে জড়িত মোট ফ্লাক্সের মান কী হবে সেটাই বলেছে ওই বদ্ধতলের দ্বারা পরিবেষ্টিত আধান ইন্টু তার 1/ε গুণের সমানই হবে বদ্ধতলটির সঙ্গে জড়িত মোট ফ্লাক্সের মান। অর্থাৎ গাউসের উপপাদ্যের বিবৃতি প্রমাণিত। অর্থাৎ ইন্টিগ্রেশন আমরা বলতেই পারি ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন, বা তড়িৎ ক্ষেত্র ভেক্টর ই ভেক্টরের বদ্ধ ক্ষেত্র সমাকলটির মান কিউ বাই এপসাইলনের সমান। আসি নেক্সট গাউসের উপপাদ্যের প্রয়োগ নাম্বার 1-এ, অ্যাপ্লিকেশন নাম্বার 1। হ্যাঁ, যদি বলে গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্র প্রতিষ্ঠা করো, বা যদি বলে গাউসের উপপাদ্য থেকে কোনো একটি বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো, একই জিনিস। গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্র প্রতিষ্ঠা। ধরে নিলাম একটা বিন্দু আধান কিউ, তোমাকে বলা হয়েছে এই বিন্দু আধানটি থেকে আর দূরত্ব অবস্থিত কোনো একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো। হ্যাঁ, গাউসের উপপাদ্যের সাহায্যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হলে অবশ্যই একটি গাউসীয় বদ্ধতলের কথা ভাবতেই হবে। একটি বদ্ধতল ভাবতে হবে যেটা গাউসীয় তল, আবার ওই তলটি এমন হওয়া উচিত যাতে ওই তলটির উপরিস্থিত প্রতিটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান একই হয়। তাই বিন্দু আধানটির জন্য
আর দূরত্ব অবস্থিত কোনো একটি বিন্দুতে, সাপোজ এটা পি বিন্দু, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে গিয়ে আমি যদি বলি এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান, আমি যদি কিউ বিন্দু আধান থেকে আর দূরত্ব এদিকে একটা বিন্দু কল্পনা করি, সেখানে প্রাবল্যের মান একই হবে, কারণ এই বিন্দুতে বলরেখার সংখ্যা ঘনত্ব আর এখান থেকে আর দূরত্ব এই বিন্দুতে বলরেখার সংখ্যা ঘনত্ব বা চারিদিকে আর দূরত্ব অবস্থায় বলরেখার সংখ্যা ঘনত্ব একই। তো এই ভাবা যেতে পারে এখানে বদ্ধতল হিসেবে যদি আমি গাউসীয় তল বিবেচনা করি, একটি 8 ব্যাসার্ধের গোলীয় তল, তবে সেটাই হবে বেস্ট। ধরে নিচ্ছি এই হলো আমার 8 ব্যাসার্ধের একটি গোলীয় একটা গোলীয় গাউসীয় তল, যে তলের উপরিস্থিত একটি ক্ষুদ্র ক্ষেত্র ডিএস, এখানে ডিএস ভেক্টরের দিক এটাই। পাশাপাশি এই বিন্দুতে যদি বলি এই বিন্দু আধানটির জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই ভেক্টরের দিক কোন দিকে, সেটা হবে এই দিকেই, কারণ এই বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে রাখলে সে এই পথেই গমন করবে, আর এটাই হবে তড়িৎ ক্ষেত্র ভেক্টরের দিক। সুতরাং এক্ষেত্রে বলা যায় গাউসের উপপাদ্য অনুযায়ী এই গাউসীয় তলটির সঙ্গে জড়িত মোট ফ্লাক্স ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, সেটা ইকুয়ালস টু দাঁড়াবে ওই বদ্ধ তলটি দ্বারা পরিবেষ্টিত আধান তার 1/ε গুণ। হ্যাঁ, আমি ধরে নিয়েছি এই তলের উপরিস্থিত প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান একই, মানটা সুষম, হ্যাঁ দিকটা ভিন্ন ভিন্ন হবে। বা দিয়ে বলছি ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস মানে ইডিএস কস থিটা, যেহেতু এখানে ই ভেক্টরের ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাই এখানে বলা যেতে পারে ক্লোজ ইন্টিগ্রেশন ইডিএস এটা ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। হ্যাঁ, যেহেতু এই তলটির উপরিস্থিত প্রত্যেকটা বিন্দুতে এখানে ইন্টিগ্রেশনটা ই ভেক্টরের ইন্টিগ্রেশন এই তলের উপরিস্থিতি, এই তলটির উপরে প্রত্যেকটা বিন্দুতে ই ভেক্টরের ইন্টিগ্রেশনটাই এখানে কিউ বাই এপসাইলনের সমান। তাই আমি বলছি যেহেতু এখানে ই মানটা সুষম, তাই ইকে কনস্ট্যান্ট হিসেবে আমরা বের করতেই পারি ইন্টিগ্রেশনের বাইরে, অর্থাৎ দাঁড়াচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস এটা হলো কিউ বাই এপসাইলন। হ্যাঁ, ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস মানে ইন্টিগ্রেশন ডিএস মানে এই ডিএস 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 পুরোটা এই পুরো ক্ষেত্রফলটা সমান, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিএস মানে এখানে দাঁড়াবে 4πr², কারণ এখানে ইন্টিগ্রেশন ডিএস মানে এই গোটা তলটির ক্ষেত্রফল, যেটা গোলকের ক্ষেত্রফল কিউ বাই এপসাইলন। অর্থাৎ দেখা গেল ই ইকুয়ালস টু দাঁড়ালো 1/4πε ইন্টু কিউ বাই r², জাস্ট এটাকে সরিয়ে এই পাশে নিয়ে আসলে এটাই দাঁড়াচ্ছে। অর্থাৎ আমরা যে জানতাম একটা বিন্দু আধান প্লাস কিউ, তার থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে প্রাবল্যের রাশিমালা এটি, এটা গাউসের উপপাদ্যের সাহায্যে প্রমাণিত। এই গাউসের উপপাদ্য থেকে বলা যেতে পারে যে বিন্দু আধান কিউ থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে প্রাবল্যের রাশিমালা ওইটাই হয়। তাই এই বিন্দুতে যদি প্রাবল্য হয় ই এত, তাহলে ওই বিন্দুতে একটা Q1 পরিমাণ আধানকে রাখলে তার উপর ক্রিয়াশীল বলটা হবে Q1ই, অর্থাৎ কুলম্বের সূত্রটা এখান থেকে বেরিয়ে আসছে। তাই আমরা এটাই বলতে পারি এই বিশেষ প্রতিষ্ঠাই হলো গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্র প্রতিষ্ঠান। নেক্সট আসছি অ্যাপ্লিকেশন নাম্বার 2-তে। গাউসের উপপাদ্যের সাহায্যে কোনো আহিত পরিবাহী খোলকের, খোলক বলছি আমি অর্থাৎ ফাঁপা গোলক, তার তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের রাশিমালা, ধরে নিচ্ছে এই একটা পরিবাহী খোলক, যার ব্যাসার্ধ আর, আমি আর ব্যাসার্ধের একটি পরিবাহী খোলক নিলাম যেটা প্লাস কিউ আধান আহিত। হ্যাঁ, প্লাস কিউ পরিমাণ আধান এই পরিবাহী খোলকটিকে দেওয়া হলে, যেহেতু আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে এবং এখানে খোলকটির বক্রতা সব জায়গায় সুষম, তাই আধানটা সুষমভাবে বণ্টিত হবে। ধরে নেওয়া হলো পরিবাহীটিকে প্লাস কিউ আধানেই দেওয়া হয়েছে। হ্যাঁ, আমার টার্গেট এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো বিন্দুতে প্রাবল্যের রাশিমালা প্রতিষ্ঠা করতে গিয়ে আমি ফার্স্ট ধরে নিচ্ছি কোনো একটা বিন্দু পি বিন্দু, যেটা এরই তড়িৎ ক্ষেত্রে অবস্থিত, কিন্তু সেটা বহিস্থ একটি বিন্দু, মানে খোলকটির বাইরে অবস্থিত বিন্দু। আমাকে এই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে, যেটা খোলকটির কেন্দ্রবিন্দু থেকে এক্স দূরত্বে অবস্থিত, অর্থাৎ এখানে বিন্দুটি বহিস্থ হলে।
আমি আবার বলেছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের গণনায় গাউসির উপপাদ্যের সাহায্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের গণনায় আমাদেরকে গাউসীয় বদ্ধদল ভাবতেই হবে, সেটা কাল্পনিক হিসাবেই এখানে গৃহীত। হ্যাঁ, এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের গণনায় যদি গাউসীয় বদ্ধদল ভাবতে হয়, তাহলে আমি বলছি এমন একটি গাউসীয় বদ্ধদল ভাবো যে দলের প্রত্যেকটা বিন্দুতে প্রাবল্যের মান একই হবে। একটু ভেবে দেখলে আমরা বলেছিলাম তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য হিসাবে কোনো আহিত পরিবাহীর পৃষ্ঠ থেকে বলরেখা লম্বভাবে নির্গত হয়। তাই এখান থেকে এই যে দূরত্ব অবস্থিত, অর্থাৎ আর মাইনাস এক্স দূরত্ব, এখান থেকে এই দূরত্ব যদি আর মাইনাস এক্স দূরত্বে প্রাবল্যের মান যা হবে, অর্থাৎ পার এরিয়াতে বলরেখার সংখ্যা ঘনত্ব যা হবে, এখান থেকে আর মাইনাস এক্স দূরত্বে বলরেখার সংখ্যা ঘনত্ব একই হবে, কারণ আহিত পরিবাহীর পৃষ্ঠ থেকে বলরেখা হলো লম্বভাবে নির্গত হয়। অর্থাৎ বিন্দুটির চারিদিকে যদি একক ক্ষেত্রফল কল্পনা করি, অতিক্রান্ত বলরেখার সংখ্যা একই, অর্থাৎ প্রাবল্যের মান একই থাকবে। তাই বলা যেতে পারে যে গোলকটির কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে আমি যদি এক্স ব্যাসার্ধেরই একটা সমকেন্দ্রিক গোলীয় গাউসীয় তল বিবেচনা করি, তাহলে এই তলেরও উপস্থিত প্রত্যেকটা বিন্দুতে প্রাবল্যের মান একই থাকবে। ধরি সেটা ই, এবং এই বিন্দুতে প্রাবল্যের দিকটা যদি দেখে নিই, তাহলে তার দিকটা হবে এটা ই ভেক্টর। আমাকে এই ই ভেক্টরটির মান ই নির্ণয় করতে হবে, এটাই টার্গেট হলো গাউসের উপপাদ্যের সাহায্যে। তাহলে এখন এই তলটির যদি ক্ষুদ্র ক্ষেত্র আমি ডিএস বিবেচনা করি, তাহলে এই ক্ষুদ্র ক্ষেত্রটির ক্ষেত্র ভেক্টরটি ডিএস ভেক্টর, তার অভিমুখে এটাই, অর্থাৎ এই তলটির সঙ্গে জড়িত ফ্লাক্স যদি হয় ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, তাহলে এই তলটির, এই গাউসীয় তলটির সমগ্র তলের সঙ্গে জড়িত ফ্লাক্স হবে ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডিএস ভেক্টর। আর গাউসের উপপাদ্য অনুসারে এই মোট ফ্লাক্সের মান বদ্ধ তলটির দ্বারা, অর্থাৎ বদ্ধ গাউসীয় তলটির দ্বারা পরিবেষ্টিত যে আধান আছে কিউ, তার 1/ε গুণের সমান। বা দিয়ে এখানেও একইভাবে বলতে পারি ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস মানে ইডিএস কস 0, অর্থাৎ ইডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। বা ই যেহেতু সুষম, তাই ই বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ডিএস মানে আলটিমেট এই তলটির ক্ষেত্রফল, সেটা হলো 4πx² ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন। বা ই সমান সমান 1/4πε ইন্টু কিউ বাই x²। এই হলো বহিস্থ অবস্থিত কোনো একটা বিন্দু, কোনো একটা আহিত পরিবাহী গোলকের জন্য বহিস্থ কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের রাশিমালা, যেখানে বলা যেতে পারে যে প্রাবল্যের এই মানটি দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। গোলকটির কেন্দ্রবিন্দু থেকে ওই বহিস্থ বিন্দুটির দূরত্বের মান যত বাড়তে থাকে, প্রাবল্যের মান বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হারে কমতে থাকে, ব্যস্তানুপাতিক হিসেবে হয়। হ্যাঁ, পাশাপাশি আমি একটা কথা বলছি আরও, তার মানে এখানে একটা জিনিস খেয়াল করলে দেখো একটু, যে এই যে খোলকটির আধান যদি হয় প্লাস কিউ, এই প্লাস কিউ পরিমাণ আধান যদি সমগ্র আধান তার কেন্দ্রে যদি কেন্দ্রীভূত থাকতো, একটা ধরে নাও এই সমগ্র আধানটা এবার এই কেন্দ্রের মধ্যে কেন্দ্রীভূত আছে প্লাস কিউ হিসাবে, তখন এই আধানটিকে একটা বিন্দু আধান হিসেবে ভাবতে পারি। এবং তোমাকে বলা হলো এই বিন্দু আধানটি থেকে এক্স দূরত্বে কোনো একটা বিন্দুতে প্রাবল্য কত, তুমি বলবে কিউব x²। অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে এটাই, যে ভাবা যেতে পারে যে কোনো আহিত পরিবাহী খোলকের সমগ্র আধান তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, তখন ভাবা যেতে পারে যদি বিন্দুটি খোলকটির বাইরে অবস্থিত হয়। তাহলে ভাবনা চিন্তার সুবিধায় একবারে বলা যাবে ওই আধান, সমগ্র আধান কেন্দ্রে কেন্দ্রীভূত থাকলে ওটা হবে একটা বিন্দু আধান, আর বিন্দু আধান থেকে এক্স দূরত্বে অবস্থিত কোনো একটা বিন্দু পিতে প্রাবল্যের মান কিউব x²। দেখো রাশিমালাটি তাই আছে। হ্যাঁ, এরই কেস 2তে এসে বলছি, যদি এই বিন্দুটি বাইরে অবস্থান না করে বিন্দুটি যদি খোলকটির পৃষ্ঠে অবস্থান করতো, হ্যাঁ পৃষ্ঠে অবস্থান করলে সেক্ষেত্রে আমি বলতে পারি এক্স এর মান দাঁড়াবে আর এর সমান, অর্থাৎ সেক্ষেত্রে প্রাবল্যের মানটি একটি কনস্ট্যান্ট মান, 4πε ইন্টু কিউ বাই r²। হ্যাঁ, কিন্তু বিন্দু আধানটি যদি, সেই বিন্দুটি যদি, পি বিন্দুটি যদি খোলকটির অন্তস্থ হতো, যদি আমি এই খোলকটি নিতাম, সেই প্লাস কিউ আধান আহিত, বাস্তবে আধানটা খোলকটির পৃষ্ঠেই আছে। এবার আমি বলছি যদি বিন্দুটি এর অন্তস্থ হতো, পি বিন্দুটি, তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে যদি আমি আবার একটা গাউসীয় তল বিবেচনা করতাম,
তাহলে এই গাউসীয় তলটি কোনো আধানকে বেষ্টন করে থাকতো না। বেষ্টন করে থাকতো না বলেই এক্ষেত্রে এই তলটির সঙ্গে এই যে গাউসীয় তলটি, অর্থাৎ যে বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই নির্ণয় করতে চাই, সেই তলটির সঙ্গে জড়িয়ে থাকা মোট ফ্লাক্সের মান হতো 0, কারণ পরিবেষ্টিত আধান হলো 0। তাই ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়ালস টু 0, কিন্তু ক্ষেত্রফলটি যেহেতু মান আছে তাই এখানে ই এর মান হবে 0। অর্থাৎ জেনে রাখা উচিত ফাঁপা গোলীয় পরিবাহীর অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান 0। বাইরে দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়, পৃষ্ঠে হয় 1/800, অর্থাৎ পৃষ্ঠে প্রাবল্যের মান ম্যাক্সিমাম। বাইরে যত দূরে যাব বিন্দুটিকে নিয়ে প্রাবল্যের মান তত কমতে থাকবে এবং ভিতরে সর্বদাই 0। তাই কেন্দ্র থেকে দূরত্বের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কেন্দ্র থেকে যদি দূরত্বকে নিয়ে ভাবি আমি এক্স গোলকটির, আর ওয়াই অক্ষের দিকে যদি প্রাবল্যের পরিবর্তনটা দেখাই, তাহলে কেন্দ্রবিন্দু থেকে মোটামুটি পৃষ্ঠ পর্যন্ত যদি এটা এক্স ইকুয়ালস টু আর হয়, এই বিন্দু পর্যন্ত প্রাবল্যের মান 0ই থাকে। হ্যাঁ, পৃষ্ঠে গিয়ে প্রাবল্যের মান হয় ম্যাক্সিমাম, তারপর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে কমতে থাকে। কিন্তু সেটা আবার কমতে কমতে 0 হতে গেলে অসীমে 0 হতে হয়। এক্সের মান যদি ইনফিনিটি হয় তবে বাইরের বিন্দুতে 0। অর্থাৎ এই পার্টটা হলো এক্সের মান আরের থেকে বেশি, এটা পৃষ্ঠে এক্স ইকুয়ালস টু আর, পৃষ্ঠে হবে ম্যাক্সিমাম, আর এক্স লেস দ্যান আর, এটা ভিতরে ই ইকুয়ালস টু 0। এই হলো 3টে কেস। আসি গাউসের উপপাদ্যের থার্ড অ্যাপ্লিকেশন নিয়ে। অ্যাপ্লিকেশন নাম্বার 3, কোনো একটা আহিত পরিবাহী, ধরে নাও দীর্ঘ ঋজু আহিত পরিবাহী, সে প্লাস আধানে আহিত। এই ঋজু আহিত পরিবাহীটির তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো একটি বিন্দু, হয়তো সেটা পি বিন্দু, সেই পি বিন্দুতেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে। আমি আবার বলছি, কোনো দীর্ঘ ঋজু আহিত পরিবাহীর তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়। হ্যাঁ, ধরে নিচ্ছি পি বিন্দুটির দূরত্ব পরিবাহীটি থেকে এই দূরত্ব হলো আর। হ্যাঁ, আমি আমার গণনার সুবিধার্থে বলছি, যেহেতু পরিবাহী তারটি এখানে সরু এবং সে সুষমভাবে তার মধ্যে আধানটা বণ্টিত আছে এবং অসীম দীর্ঘ পরিবাহীটি তার, তাহলে এক্ষেত্রে পরিবাহী তারটির প্রতি একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ কী আছে এটা ধরলেই বেশি সুবিধা। তাই প্রতি একক দৈর্ঘ্যে আধান, অর্থাৎ আধানের রৈখিক ঘনত্ব, প্রতি একক দৈর্ঘ্যে আধান বা আধানের রৈখিক ঘনত্ব, সেটা আমি ধরে নিলাম ল্যামডা। স্বাভাবিকভাবে এখানে পি বিন্দুতে প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে আবার গাউসীয় তল ভাবতে হবে। আমি যদি গাউসীয় তল হিসাবে এবার পরিবাহিতারটিকে অক্ষ হিসেবে ধরে নিয়ে একটি সমাক্ষীয় পরিবাহিতাটিকে অক্ষ হিসেবে ধরে নিয়েই একটি চোঙাকৃতি তলের কথা ভাবি, একটা চোঙাকৃতি গাউসীয় তলের কথা ভাবা হলো। যে তলটির ধরে নেওয়া হলো চোঙাকৃতি তলটির দৈর্ঘ্য এখানে এল এবং স্বাভাবিকভাবে চোঙটির এখানে ব্যাসার্ধ আরেরই সমান। হ্যাঁ, এই তলটির উপরিস্থিত একটি ক্ষুদ্রক্ষেত্র যদি আমি ডিএস নেই, তাহলে এখানে ডিএস ভেক্টরের দিক আর পরিবাহিতারটি থেকে নির্গত বলরেখার দিক যেহেতু একই দিক, তাই বলা যেতে পারে এটাই ডিএস ভেক্টরের দিক, এটাই ই ভেক্টরের দিক। কিন্তু পাশাপাশি আবার এটা খেয়াল করে দেখি, যদি এই চোঙাকৃতি গাউসীয় তলটিকে বদ্ধতল হিসেবে ভাবি, অর্থাৎ এই তলটি বদ্ধ, এই তলটি বদ্ধ, সাইড থেকে বদ্ধ, এটা অর্থাৎ এটা একটা নল নয়, এটা একটা জাস্ট বাক্স কৌটা টাইপের ভাবো, যে কৌটাটা এটা ঢাকনা আছে, এটা ঢাকনা আছে, সাইড থেকে বক্রতলটা বদ্ধ, অর্থাৎ এই বদ্ধ কৌটোটির
এই তলের যদি একটা ক্ষুদ্রক্ষেত্র নেই, অর্থাৎ বৃত্তাকার তলে যদি একটা ক্ষুদ্রক্ষেত্র ডিএস আমি নেই, তাহলে এখানে ডিএস ভেক্টরের দিক আর ই ভেক্টরের দিকের মধ্যবর্তী কোণ দাঁড়াবে 90 ডিগ্রি। তাই এই তলটির সঙ্গে এই বৃত্তাকার তলের সঙ্গে জড়িত ফ্লাক্সের মান হবে 0। অর্থাৎ এখানে গাউসের উপপাদ্য অনুসারে বলা যেতে পারে এই বদ্ধ তলটির সঙ্গে জড়িত মোট ফ্লাক্স ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ক্লোজ ইন্টিগ্রেশন বদ্ধ তলটি দ্বারা পরিবেষ্টিত আধান এখানে হবে জাস্ট এইটুক দৈর্ঘ্যে অবস্থিত। এই যে পরিবাহীটির যতটুকু দৈর্ঘ্যকে বেষ্টন করে আছে চুম্বকীয় তলটি, সেটি হবে বদ্ধ তলটি দ্বারা পরিবেষ্টিত আধান। তার মধ্যে এই তারটির একক দৈর্ঘ্যে আধান যদি হয় ল্যামডা, তাহলে এই দৈর্ঘ্য হলো এল, অর্থাৎ এল দৈর্ঘ্যে পরিবেষ্টিত আধান আছে, এল দৈর্ঘ্যে আধান আছে ল্যামডা ইন্টু এল। হ্যাঁ, পরিবেষ্টিত আধানের 1/ε গুণ, এটাই হলো মোট ফ্লাক্সের মান। আমি আবার বলছি, গাউসের উপপাদ্যে অনুসারে আমি যে চুম্বকাকৃতি গাউসীয় তলটি নিয়েছি, সেই তলটি যতটুকু আধানকে বেষ্টন করে আছে সেটা আর কিছুই নয়, জাস্ট এইটুক দৈর্ঘ্য, অর্থাৎ স্মল এল দৈর্ঘ্যে পরিবাহীটির যতটুকু আধান অবস্থান করেছে তার আধানটাই। হ্যাঁ, যেহেতু আধানের রৈখিক ঘনত্ব ল্যামডা, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে ল্যামডা পরিমাণ আধান আছে, তাই এইটুক দৈর্ঘ্যে ল্যামডা এল পরিমাণ আধান আছে। আর ল্যামডা এল বাই এপসাইলন, অর্থাৎ কিউ বাই এপসাইলন, এটাই হলো মোট ফ্লাক্সের মান। হ্যাঁ, এখানে মোট ফ্লাক্সটা টোটাল বদ্ধতলের জন্য কল্পনা করা হয়েছে। আমি যদি বদ্ধতলটিকে এবার দুইটা পার্টে ভাগ করে দিই, যে ইন্টিগ্রেশন ইডিএস ই ভেক্টর ডট ডিএস ভেক্টর প্লাস ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়ালস টু ল্যামডা এল বাই এপসাইলন। হ্যাঁ, এখানে আমি ইন্টিগ্রেশন করছি বক্রাকার তলে, মানে এই যে চোঙের যে বক্রাকার তলটা আছে, বক্রাকার তলটির উপরে যদি ই ভেক্টর ইন্টিগ্রেশন করি, প্লাস বৃত্তাকার তলের উপরে যদি ই ভেক্টর ইন্টিগ্রেশন করি, তাহলে দুইটা মিলেই তো বক্রাকার প্লাস বৃত্তাকার মিলেই তো চোঙাকৃতি তলটি এখানে। তাই এখানে যখন তুমি বক্রাকার এবং বৃত্তাকার তল হিসেবে ইন্টিগ্রেট করবে আর কি ই ভেক্টরের, তখন আর ক্লোজ ইন্টিগ্রেশন ইউজ করা যাবে না। ক্লোজটাকে ভেঙে আমি দুটো পার্ট বানিয়েছি, একটা বক্রাকার একটা বৃত্তাকার। তার মধ্যে বৃত্তাকার তলের উপরে যেহেতু ই ভেক্টর আর ডিএস ভেক্টর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তো এটা দাঁড়াবে 0, এটা ইকুয়ালস টু 0 থেকে যাচ্ছে ইন্টিগ্রেশন অফ বক্রাকার তলটির উপরে শুধু। অর্থাৎ বক্রাকার তলটির উপরে আবার খেয়াল করে দেখো ই ভেক্টর ডিএস ভেক্টর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, অর্থাৎ দাঁড়াবে ইন্টিগ্রেশন ইডিএস ইকুয়ালস টু ল্যামডা এল বাই এপসাইলন। এখানে ই কনস্ট্যান্ট বেরিয়ে গেল। ইন্টিগ্রেশন ডিএস মানে দাঁড়াবে জাস্ট বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, এটা বক্রাকার তল, অর্থাৎ দাঁড়াবে এটা 2πr l ইকুয়ালস টু ল্যামডা এল বাই এপসাইলন। এল এল কেটে গেল, অর্থাৎ ই ইকুয়ালস টু ল্যামডা বাই 2πε r। এটাই হলো এটা দীর্ঘটি যে আহিত পরিবাহীর জন্য তার নিকটস্থ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আসি নেক্সট অ্যাপ্লিকেশন নাম্বার 4-এ। বিস্তৃত পাত সদৃশ কোনো আধান পাতের জন্য কোনো আধান পাতের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় বা তড়িৎ প্রাবল্যের রাশিমালা। হ্যাঁ, এখানে বিস্তৃত পাত সদৃশ একটি আধান পাত, অর্থাৎ আমাকে এমন একটি পাতের কথা ভাবতে হয়েছে যে পাতটি ভাবো শুধুমাত্র আধান দিয়েই তৈরি করা হয়েছে। অর্থাৎ আমি ধরে নিচ্ছি এই একটা পাত, যে পাতটা আধান দিয়েই নির্মিত, অর্থাৎ আধান দিয়েই তৈরি করা হয়েছে। পাতটি আধান দ্বারাই নির্মিত। পাতটির তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো একটি বিন্দু পিতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে গাউসীয় তল হিসেবে যে চুম্বকীয় তল কল্পনা করি,
হ্যাঁ, পাশাপাশি বলছি, পাত্রীতে যদি আধানের তলমাত্রিক ঘনত্ব হয় সিগমা, অর্থাৎ একক ক্ষেত্রফলে অবস্থিত আধান যদি সিগমা হয়, এবং গাউসীয় তলটি যদি ক্ষেত্রফল, বৃত্তাকার তলটির ক্ষেত্রফল যদি হয় ডিএস, তাই বলা যেতে পারে এই ক্ষুদ্র ক্ষেত্রে অবস্থিত আধানের পরিমাণ হবে সিগমা ইন্টু ডিএস। এটাই হলো গাউসীয় তল দ্বারা পরিবেষ্টিত আধানের পরিমাণ এখানে। যদি আধানের তলমাত্রিক ঘনত্ব পাত্রীতে হয় সিগমা, একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ সিগমা। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখি যে বৃত্তাকার তলটির সঙ্গে বৃত্তাকার তলটির এই বিন্দুতে অথবা এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ভেক্টর এবং ডিএস ভেক্টর একমুখী, তাই এদের সঙ্গে জড়িত ফ্লাক্সের মান হবে ম্যাক্সিমাম ইডিএস কস 0। এবং বক্রাকার যে তলটি আছে সমাকৃতি এই গাউসীয় তলের, বক্রাকার তলের সঙ্গে জড়িত ফ্লাক্স হবে 0, কারণ এই ক্ষেত্রে ডিএস ভেক্টর এবং এই ভেক্টর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সুতরাং এক্ষেত্রে বলা যায় গাউসের উপপাদ্য অনুযায়ী ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, সেটাই হলো বদ্ধ তলটি দ্বারা পরিবেষ্টিত আধান, অর্থাৎ এখানে হলো সিগমা ইন্টু ডিএস বাই এপসাইলন। বা দিয়ে বলছি ইন্টিগ্রেশন বক্রাকার তলটি বাদ পড়ে যাবে, কারণ না ওই তলের সঙ্গে জড়িত ফ্লাক্স 0। ইন্টিগ্রেশন বৃত্তাকার তল ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়ালস টু সিগমা ডিএস বাই এপসাইলন। এখানে ইডিএস এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাই দাঁড়াবে কে বের করে দিয়ে ইন্টিগ্রেশন ডিএস অবশ্যই বৃত্তাকার তলে ইকুয়ালস টু সিগমা ডিএস বাই এপসাইলন। হ্যাঁ, যদি বলি এখানে গাউসীয় তলটির এই যে বৃত্তাকার যে তলদ্বয় আছে গাউসীয় তলটির ক্ষেত্রে বৃত্তাকার তলদ্বয়ের মোট ক্ষেত্রফল কত, ইন্টিগ্রেশন অফ ডিএস মানে বৃত্তাকার তলদ্বয়ের মোট ক্ষেত্রফল, এটা ডিএস এটা ডিএস, অর্থাৎ দাঁড়াবে হলো এ ইন্টু 2 ডিএস, এটা হলো সিগমা ডিএস বাই এপসাইলন। ডিএস ডিএস কেটে গিয়ে দাঁড়াচ্ছে ই সমান সমান সিগমা বাই 2 এপসাইলন। সে গাউসের উপপাদ্যের লাস্ট অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন নাম্বার 5-এ বিস্তৃত কোনো পরিবাহী ফলকের তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের নিকটস্থ কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য অর্থাৎ এই ভেক্টরের রাশিমালা প্রতিষ্ঠান বা ই এর রাশিমালা প্রতিষ্ঠান। ধরে নিলাম একইভাবে এই একটা পরিবাহী ফলক, প্লাস কি অধানায়িত ভাবে আধান ফলকটি প্লাস ধনাত্মক আধানায়িত, যার মধ্যে আধানের বন্টন সুষম, এবং ধরে নিচ্ছি আমি এই পরিবাহী ফলকটিতেও আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। আমার টার্গেটে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো একটা বিন্দু পি বিন্দু, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে। এই বিন্দুতে নির্ণয় করতে গিয়ে এবার যদি একটা চমাকৃতি গাউসীয় তলের কথা ভাবি, তাহলে চমাকৃতি গাউসীয় তলটি পরিবাহী ফলকটিকে কাট করবে দুইটা তলে, উপরের দিকে একটা পৃষ্ঠে আবার নিচের দিকে একটা পৃষ্ঠে। হ্যাঁ, একইভাবে এখানে যদি ডিএস ক্ষেত্রটার কথা বলি, এটা একটা ক্ষুদ্র ক্ষেত্র হলো ডিএস, এবং এটা ডিএস ভেক্টরের দিক, পাশাপাশি এটা প্রাবল্যের দিক, ই ভেক্টর এবং ডিএস ভেক্টরের দিক একমুখী, এখানেও তাই দাঁড়াবে। কিন্তু বৃত্তাকার বক্রাকার যে তলটি আছে চমাকৃতি গাউসীয় তলটির বক্রাকার পৃষ্ঠের সঙ্গে জড়িত ফ্লাক্সের মান পূর্বের না এটাও 0, কারণ এখানে ই ভেক্টর এবং ডিএস ভেক্টরের মধ্যবর্তী 90 ডিগ্রি। সুতরাং এক্ষেত্রে যদি বলি যে গাউসের উপপাদ্য অনুযায়ী ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর অর্থাৎ মোট ফ্লাক্সের মান বদ্ধ তলটি দ্বারা পরিবেষ্টিত আধান এখানে আছে সিগমা ডিএস,
আবার বিপরীত দিকে তার অপর পৃষ্ঠে আছে সিগমা ডিএস, অর্থাৎ পরিবেষ্টিত মোট আধান 2 সিগমা ডিএস বাই এপসাইলন, এটা হলো মোট ফ্লাক্সের মান। বা ইন্টিগ্রেশন বৃত্তাকার, বক্রাকারটা 0 হয়ে যাবে আগের মতোই। ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর যেহেতু আবার 0 ডিগ্রি, তাই ইডিএস এই ভেক্টর ডিএস ভেক্টরের মতো থেকে 0, 2 সিগমা ডিএস বাই এপসাইলন। বা এই কনস্ট্যান্ট যেন বেরিয়ে গেল। ইন্টিগ্রেশন বৃত্তাকার ডিএস মানে আবার দুইটা তলের ক্ষেত্রফল, দুটো বৃত্তাকার তলের, অর্থাৎ 2 ডিএস ইকুয়ালস টু 2 সিগমা ডিএস বাই এপসাইলন। ডিএস ডিএস সরি ডিএস ডিএস কাটা যাবে, আর 2 কাটা যাবে, সিগমা পড়ে থাকবে, অর্থাৎ দাঁড়াবে ই সমান সমান সিগমা বাই এপসাইলন। অর্থাৎ আমি বলতেই পারি কোনো একটা আহিত পরিবাহী ফলকের নিকটস্থ কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান পরিবাহী ফলকটিতে যে আধানের তলমাত্রিক ঘনত্ব আছে সিগমা, তার 1 বাই এপসাইলন গুণের সমান। জাস্ট এই যে কথাটিকে ভাষায় প্রকাশ করলে বা বিবৃতি হিসেবে বললে এটাই কুলম্বের উপপাদ্য। অর্থাৎ গাউসের উপপাদ্য থেকে কুলম্বের উপপাদ্য প্রতিষ্ঠা আসলে এটা লেখা যেতে পারে। যাই হোক, আজকের আলোচনার বিষয়বস্তু এই পর্যন্তই। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি।